Full stop. In the affidavit which has been in the status report, which has been filed on behalf of the state police, it has been indicated that funds have been sanctioned by the state of West Bengal for setting up additional CCTV cameras in the government medical colleges and hospitals, and for carrying out necessary structural work and for carrying out necessary work towards creating other attendant facilities for the doctors. Full stop. This shall be continuously monitored by the district collectors in conjunction with the superintendents of police. Full stop. In order to create a sense of confidence among the doctors, we also direct that in the event that the doctors report for duty within a period of on or before 5 p.m. tomorrow, no adverse action, no adverse disciplinary action shall be adopted by the state of West Bengal. Full stop. Moreover, in the event that any complaint is made for their abstention from work for the antecedent period, full stop. In the event that any further complaint is received in regard to the lack of safety or, as the case may be, security, such complaints shall be promptly attended to by the superintendents of police by making suitable arrangements with the local police stations concerned. However, if there is a continued abstention from work despite the above facilities which have been directed to be put into place, there may be a likelihood of adverse action being adopted in the future, which may best be obviated by the return to work. Full stop. The resident doctors must be aware of, cannot be oblivious to the needs of the general community whom they are intended to serve, and to reciprocate by returning back to work within this period. May I just... one second, hold on, I have not yet finished. Allow me... This is one aspect. One, we are only 2% of the doctor force. We are just junior doctors. So we are just senior doctors. But you can't say others are working, so we need not work. No, I'm not. You have to get back to work. নমস্কার, আমি সুধন বোস, আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। আপনাদের মনে আছে কাল রাত দখলের যে কর্মসূচি ছিল সাধারণ মানুষের, সেটা কেন? কারণ সুপ্রিম কোর্টের শুনানি ছিল 9ই সেপ্টেম্বর। আরজি করেন অভয়ার কাণ্ডে, সেখানে যে দুর্বিষহ যে কুকর্ম করেছিল, ধর্ষণ করে খুন হয়েছিল, তারই বিচার ছিল। সুপ্রিম কোর্টের শুনানি ছিল 9ই সেপ্টেম্বর। সেই জন্যই তার আগের দিন রাত্রিরে আমরা দেখেছিলাম যে রাত জাগো রাত দখল করো অভিযান করেছিল এখানকার মহিলারাই। শুধু এখানকার নয়, সারা দেশ সারা পৃথিবীর মহিলা এবং পুরুষ সবাই এই কর্মসূচি করেছিল। সবাই নজরটা ছিল ওই সুপ্রিম কোর্টের দিকে। কিন্তু আজকে সেই সুপ্রিম কোর্ট 10:30টায় শুরু হয়। যেটা আমরা দেখতে পেলাম যে সুপ্রিম কোর্টের বিচারপতি সরাসরি কতগুলো জিনিস ঠিক, যে পর্যবেক্ষণগুলো যেটা করছেন, যেগুলো জিজ্ঞাসাবাদ করছেন রাজ্য পুলিশকে, রাজ্যের যে অ্যাডভোকেট হয়েছেন কপিল সিব্বলকে, তিনি কিন্তু উত্তর দিতে পারছেন না। যেমন চালান ছাড়া পোস্টমর্টম হয়েছে, শ্মশানে চালান ছাড়া কাজ হয়েছে, সেগুলো কিভাবে, এবং সেই চালানের কপি কোথায় সেটা নেই। কোনো রকম তড়িঘড়ি তাড়াতাড়ি 6টার সময় কেন পোস্টমর্টম, কেন ওই তড়িঘড়ি শ্মশানে পুড়িয়ে দেওয়া হলো, প্রমাণ লোপাটে সমস্ত কিছু খুঁটিনাটি কিন্তু এই সুপ্রিম কোর্ট কপিল সিব্বলকে অবশ্যই জেরা করেছেন এবং বলেছেন, কিন্তু সদুত্তর কপিল সিব্বল দিতে পারেননি, রাজ্যের উকিল দিতে পারেননি। তারপরেও আমরা যেটা দেখলাম, যেটা আমাদের বিশেষভাবে মনের মধ্যে রেখেছে, আমাদের দৃষ্টিটা কোথায় ছিল, যে বিচার ব্যবস্থাটা কত তড়িঘড়ি কিভাবে তাড়াতাড়ি দেওয়া যায়, কিভাবে এগিয়ে আসে সাধারণ মানুষের কাছে বিচারটা সত্যি সত্যি এসে যায়। কারণ মানুষ আর অপেক্ষা করতে পারছে না।
একটা মাস চলে গেছে, এর কোনো অগ্রগতি হয়নি। আমাদের কাছে তাই মনে হয়েছে। এই মুহূর্তে হঠাৎ করে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলা করলো। হাইকোর্টে কিন্তু এর বিচার চলছিল, কিন্তু সুপ্রিম কোর্ট যখনই নিয়ে নিল তারপর থেকেই সুপ্রিম কোর্ট দেখছে। কিন্তু সুপ্রিম কোর্ট নেওয়ার মধ্যে মানুষের মনে সন্দেহ একটা আসছিল যে কেনই বা সুপ্রিম কোর্ট হঠাৎ নিজেরা স্বতঃপ্রণোদিত মামলা করে এই মামলাটাকে নিয়ে নিল। এইটার জন্য ডেট পেছাবার জন্য, তারিখের পর তারিখ দেওয়ার জন্য। কারণ এর পরের যে শুনানি হবে সেটা 17ই সেপ্টেম্বর। 17ই সেপ্টেম্বর কতদিন পিছিয়ে গেল চিন্তা করুন, আরো 8 দিন পিছিয়ে গেল। কেন? তাহলে তো এই মামলাটা তো হাইকোর্টেই ভালো হচ্ছিল, তাহলে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি নেওয়ার দরকারটা কি ছিল? এটা তো আমরা চাইনি, আমরা তো বিচারটার দিকে তাকিয়ে আছি। অথচ আরেকটা নির্দেশ দিলেন। সেটা কি নির্দেশ দিলেন? যে জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করছে তাদেরকে আগামীকাল বিকেল 5টার মধ্যে কর্মস্থলে যোগ দিতে হবে, নচেত রাজ্য সরকার যদি কোনো ব্যবস্থা নেয় আমাদের কিছু করার থাকবে না। অবশ্য রাজ্য সরকারকে এটাও বলেছেন যে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে। দুটোর মধ্যে একটা তফাৎ আছে, যে কর্মস্থলে 5টার মধ্যে নির্দেশ দিচ্ছেন অবশ্যই তারা যোগ দেওয়ার জন্য, আর এদিকে যে নির্দেশ দিয়েছিলেন আরজিকর কাণ্ডের নিরাপত্তা, যেখানে সিআইএসএফ মোতায়েন আছে, তাদের থাকার জায়গা 15 দিন পর্যন্ত এখনো করেনি রাজ্য সরকার। দেখা যায় নিরাপত্তার কথা রাজ্য সরকার এতই ভেবে থাকে, তাহলে তো নিজে থেকেই সেই নিরাপত্তার ব্যবস্থা করতে পারত। এখানে তো কেন্দ্রীয় বাহিনীর কোনো প্রয়োজন ছিল না, সুপ্রিম কোর্টের কোনো প্রয়োজন ছিল না। সেই সদিচ্ছা যদি থাকতো, এই যে এতদিন 1 মাস হয়ে গেছে, এর মধ্যে প্রত্যেকটা হাসপাতালেই তো নিরাপত্তা বাড়িয়ে তাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা হতো। তা না করে দেখা যাচ্ছে সেখানে অবশ্যই পুলিশ প্রশাসন যাচ্ছে কোথায়, সেখানে দেখতে পাচ্ছি আন্দোলনকে কি করে রোখা যায়, তাছাড়া কিছু নয়। 9 ফুট উঁচু পাঁচিল, ওই ক্ষেত্রেই হচ্ছে আন্দোলন কিভাবে রোখা যায় সেই জন্যই। কিন্তু এই সুপ্রিম কোর্টের এই নির্দেশ কি সবাই মানতে পারবে? সুপ্রিম কোর্টের এই যে কথাটা, এটা কতদূর কোথায় যায় সেটা খুব সন্দেহের। এতে তো মনে হচ্ছে যে সুপ্রিম কোর্ট জেনে শুনেই এই মামলাটা নিজের হাতে নিয়েছে, অনেকটা এই দিকে ঘুরিয়ে দেওয়ার জন্যই। সুপ্রিম কোর্টের ওপরে অনেকটা আশা রাখলেও সুপ্রিম কোর্ট কিন্তু সেই আশা পূরণ করতে সম্পূর্ণ ব্যর্থ। মানুষ এই আশা করেনি যে আবার 8 দিন পর শুনানি হবে। এই মামলার গুরুত্ব আছে, আমাদের তো আছেই, কিন্তু এতই যদি গুরুত্ব থাকে যে ডাক্তার চিকিৎসকরা তাড়াতাড়ি যোগ দিক, তাদের কর্মস্থলে অবশ্যই যোগ দেওয়ার দরকার, সাধারণ মানুষের চিকিৎসার দরকার, তবে এই তারিখটা, শুনানির তারিখটা আগামীকাল আবার হলো না কেন? কেন 8 দিন পর? সেই ক্ষেত্রে কেন 8 দিন পর? অথচ দেখা যাচ্ছে যোগদান করতে জুনিয়র ডাক্তারদের বলা হচ্ছে আগামীকাল বিকেল 5টায়। এখানে একটা কিরকম লাগছে না? এর মধ্যে কি একটা চাপের সৃষ্টি হচ্ছে না যে ডেটটাকে পিছিয়ে দিলাম, শুনানি কি হবে পরবর্তী, যদি এখন প্রশাসন দেখা যায় যে ঠিকভাবে নিরাপত্তার ব্যবস্থা করেনি, সেই দায়টা কে নেবে? সেই দায়টা কে নেবে? সিংহের মুখে হরিণকে আবার যেতে দিচ্ছে কে? আর জোর করছে কে? জোর করছে সুপ্রিম কোর্ট। আর রাজ্য সরকার তো সেটা চাইছিলই। দেখা গেল আজকে রাজ্য সরকারেরই হাত শক্ত করেছে সুপ্রিম কোর্ট। এই আন্দোলনকে রোকবার ব্যবস্থা হচ্ছে কি? সেইখানেই আমাদের প্রশ্ন হচ্ছে যে এইভাবে কি করে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট? অন্তত পক্ষে আগে সম্পূর্ণ হাসপাতালগুলো বা কর্মস্থলগুলো সুরক্ষিত করার ব্যবস্থা এবং তার রিপোর্ট সুপ্রিম কোর্ট নিয়েছে কি? তারপরে তো এই জুনিয়র ডাক্তারদের সেখানে কাজে পাঠাবার কথা। সেটা না করে কি করে ডেডলাইন দেয় যে মঙ্গলবার আগামীকাল বিকেল 5টার মধ্যে এদের যোগ দিতে হবে, না হলে রাজ্য সরকার যদি কোনো ব্যবস্থা নেয় সে নিতে পারে, আমরা কিছু বলতে পারবো না। তার মানে তো রাজ্য সরকারকে ব্যবস্থা নিতেই বলা হচ্ছে।
একটা জোর করা হচ্ছে। এই গণতান্ত্রিক দেশে এই গণতান্ত্রিক ভাবে আন্দোলনকে এইভাবে সুপ্রিম কোর্ট নির্দেশ দিতে পারে কি? আদৌ পারে? সুপ্রিম কোর্টের এই রায় আছে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আছে যে গণ আন্দোলনকে এইভাবে মানে আটকাতে পারে বলে মনে হয় না। সেই ক্ষেত্রে মানুষ কিন্তু এইটাকে কিছুতেই ভালোভাবে নেয়নি। এরপরে যেই আমরা দেখলাম যে সুপ্রিম কোর্ট এই রায়টা বেরোলো, তখনই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এলেন সামনে এবং তিনি কি বলছেন দেখুন। যদি সত্যি আপনাদের কিছু বলার থাকে আসুন না, কথা বলুন, কোনো আপত্তি তো নেই। আমরা কাউকে বলিনি কথা বলবো না, সুতরাং আমরা মিট করি এবং আমরা কথা বলি। যদি কারো মনে হয় কথা বলার প্রয়োজন, কথা বলার দরজা অলওয়েজ খোলা। আমি সবাইকে বলবো, যেমন আমি হেলথের দিকটাও বললাম, নারায়ণ তুমি আজকে সুপ্রিম কোর্টের অর্ডারটা দেখে নাও, রেসপেক্ট দাও সুপ্রিম কোর্টের অর্ডারকে রেসপেক্ট দিয়েই। আমি খুশি যে পুলিশ কোনো অ্যাকশন যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে নেয়নি। এটা একমাত্র বাংলাই পারে, কারণ বাংলা মানুষকে গণতান্ত্রিক অধিকার দিয়েছে। এটা ইউপিতে হয় না, এটা বিহারে হয় না, এটা রাজস্থানে হয় না, এটা দিল্লিতে হয় না, তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়। আর এখানে যত আন্দোলন হয়েছে উইদাউট পারমিশন পর্যন্ত নেয়নি। কিন্তু আমি এখনো মনে করি সুপ্রিম কোর্টও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য। আমিও ওই মিটিং থেকে রিকোয়েস্ট করব, দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি মনে করেন আপনাদের কিছু বলার আছেন, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনারা 5 জন 10 জনের একটা টিম নিয়ে আসুন, আমি কথা বলতে পারি। আমার হেলথ সেক্রেটারিকে আমি পাঠিয়েছিলাম আপনাদের সাথে কথা বলতে। আপনারা স্বাস্থ্য ভবনে গেছিলেন, স্বাস্থ্য ভবনে গিয়ে আপনারা 3-4টে ডিমান্ড করে এসেছিলেন, সব কটা ডিমান্ড মানা হয়েছে। আপনারা বলেছিলেন প্রিন্সিপাল চেঞ্জ করো, হেড অফ দ্য ডিপার্টমেন্ট চেঞ্জ করো, আপনারা বলেছিলেন যে এমএসভিপি আছে চেঞ্জ করো, অ্যাসিস্ট্যান্ট সুপারকে চেঞ্জ করো। 4টের মধ্যে 4টেই মেনে নেওয়া হয়েছে, সেই দিনই সঙ্গে সঙ্গে জানিয়েও দেওয়া হয়েছে। এছাড়াও আমাদের কাছে কমপ্লেন ডাইরেক্ট আসেনি, ইনডিরেক্ট যতটা শুনেছি তার মধ্যে 2 জনকে আমরা ইতিমধ্যেই সাসপেন্ড করেছি। শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। যেই সুপ্রিম কোর্টের এই রায় পেয়েছে উনি তখন এইভাবে কথা বলতে শুরু করেছে। কিন্তু এর আগে এই ডাক্তার মানে আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি কি বলেছিলেন সেখানেও একটা হুমকি ছিল, এবং সেই হুমকিটা ছিল এরকমই, আমরা এটা ইচ্ছা করলে ওইটা করতে পারি, সার্টিফিকেট আটকে দিতে পারি, এফআইআর করলে কোনো বিচার হবে না, এরকম হুমকি দিয়েছিলেন। কিন্তু বেশ কিছুদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মিডিয়ার মাধ্যমে আর দেখা যায়নি। যখন আন্দোলনে সাংঘাতিকভাবে আন্দোলিত হচ্ছে সারা বাংলা, সেই সময় দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তেমন কিছু কথা বলেননি। আজকে যেই সুপ্রিম কোর্টের এই রায়টা বেরিয়েছে, এই নির্দেশটা বেরিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সামনে এসে প্রেস মিট করছেন এবং তিনি কি বলছেন ওইটা যেহেতু হাতের মধ্যে রয়েছে, এখন পর্যন্ত নরম কথা বলছেন যে এইটা আমিও রিকোয়েস্ট করছি যে আপনারা যোগ দিন। কিন্তু এটা বলা ভালো যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এটাকে ট্যাকেল করার কথা ছিল, যেভাবে এটাকে চালনা করার কথা ছিল, সেটাতে তিনি সম্পূর্ণ ব্যর্থ আছেন। তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ, নয়তো এই আন্দোলন এইখানে পৌঁছতই না। তিনি যদি এই গোপন করবার ব্যাপার, প্রমাণ লোপাটের ব্যবস্থা না করতেন এই বিনীত গোয়েলকে দিয়ে, তবে হয়তো আন্দোলন আজকে এই জায়গায় পৌঁছতই না, কোনো দরকারই হতো না। এমনি দোষী সে শাস্তি মানে সে ধরা পড়তো এবং শাস্তি পেত, কিন্তু সেই ব্যবস্থা তিনি করেননি। যেন মানুষের মনে এটাই একটা বীজ বপন করে দিয়েছিলেন যে এর মধ্যে ষড়যন্ত্র আছে। সেইখানেই সন্দিহান হয়ে এবং এখনো সেই সন্দেহ প্রগাঢ় হয়ে আছে সাধারণ মানুষের মধ্যে। তাই জন্যই এই আন্দোলন, তার জন্যই মানুষ চাইছে যে এই ব্যবস্থাটাকেই পরিবর্তন করতে, আর কিছু নয়। এই রকম ভাবে চলতে পারে না, একটার পর একটা দুর্নীতি দিনের পর দিন চলতে পারে না। সেই জন্যই মানুষ আজকে ক্ষেপে রাস্তায় নেমেছে। আর রাস্তায় নেমেছে এই সুপ্রিম কোর্টের নির্দেশে মানুষ বাড়ি ফিরে যাবে আমার মনে হয় না। এতে বোধহয় আরও বেশি আন্দোলন বাড়তে পারে, কারণ এই নির্দেশ সম্পূর্ণভাবে মানার মতন যোগ্য নয়।
যদি বলতেন যে কালকে শুনানি হবে আর জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দেবেন, তাও মানুষ একটা শুনতো যে শুনানিতে কি হয়। 8 দিন পিছিয়ে দিয়েছেন, এটা তো একটা বিলম্বিত করার ব্যবস্থা। এটা মনে হচ্ছে যেন কোথায় যেন একটা সূত্র বাঁধা আছে শাসক এবং বিচারকের মধ্যে। এর মধ্যে এরকম একটা প্রকাশ আছে যে আমাদের প্রধান বিচারপতি চন্দ্রচূড় সাহেবের সঙ্গে কপিল সিব্বলের একটা ভালো সম্পর্ক আছে। সেটা যাই হোক, সম্পর্ক থাকতেই পারে, উনি বিচারক, ইনি আইনজীবী, কিন্তু এই যে এই জায়গাটা ঘটলো, এটা কিন্তু সেই সম্পর্কের ওপরেও একটা সন্দেহ আসছে। সেই সন্দেহটা বাড়বে যদি 8 দিন পর যে শুনানি আছে সেই শুনানিতে আসলে কি হয়। দেখা যাচ্ছে সিবিআই প্রাথমিক তদন্তের রিপোর্ট দিয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে ভুলে ভরা রাজ্য প্রশাসনের সমস্ত কিচ্ছু নেই, অথচ কোনো নির্দেশও নেই, অথচ তেমন কোনো নির্দেশও নেই, অথচ নির্দেশ একটাই এলো, জুনিয়র ডাক্তারদের 5টার মধ্যে যোগ দিতে হবে কাজে। কেন কেন কোন নিরাপত্তা নিয়ে তারা যোগ দেবে? এটা আমি সুপ্রিম কোর্টের উদ্দেশ্যেই বলছি। কোন নিরাপত্তা আগে ব্যবস্থা করবেন, তারপরে 2 দিন পর ডাক্তাররা যেতে পারে, জুনিয়র ডাক্তাররা। কারণ আবারও যদি এরকম ঘটনা ঘটে, এই দায় কি সুপ্রিম কোর্ট নিতে পারবে? আর সেই গ্যারেন্টি কি রাজ্য সরকার দিয়েছে যে কোনো বিপদ নেই, কোনো রকম কিছু হবে না, সমস্ত নিরাপত্তা সম্পূর্ণ বহাল আছে? দেখতেই তো পাচ্ছেন, সুপ্রিম কোর্ট দেখতে পাচ্ছে না, বিচারপতি দেখতে পাচ্ছেন না, এই সাধারণ মানুষ আন্দোলন করছে, সেখানে এই গুন্ডা বাহিনী এসে আক্রমণ করছে। তাহলে যদি তাই হয়, এতগুলো লোকের মাধ্যমে ওই আন্দোলনের মধ্যেই আক্রমণ করতে পারে, আবার কর্মস্থলে গিয়ে আমি বিদ্রোহী হয়েছিলাম, আমি আন্দোলন করেছিলাম তোমার বিরুদ্ধে, আর আমাকে বিপদে পড়তে হতেই পারে, সেটা তখন কে দেখবে? সেই প্রশ্নই আমি প্রধান বিচারপতির কাছে এবং আমাদের সুপ্রিম কোর্টের কাছে রেখে এটাই চাইবো, এই শুনানির ডেট যেন আরো এগিয়ে আনা হয়। এত বিলম্বিত করবেন না, এতে কিন্তু ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের। এই রায়ে শুনে স্বাভাবিক কারণেই জুনিয়র ডাক্তার এবং আন্দোলনকারী যারাই আন্দোলন করছে তারা হতাশার মধ্যেই আছে। এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তাররা কি করবেন, কালকে কি করবেন সেই সিদ্ধান্ত এখনো নেয়নি। তারা একটা সভা করবেন, তারা নিজেদের মধ্যে আলোচনা করবেন, তারা তারপরে জানাবেন তাদের পরবর্তী কর্মসূচি। এ ব্যাপারে আপনারা আপনাদের মতামত জানাবেন অবশ্যই। আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। নমস্কার।